জিয়াও নামের খুবই সাধারণ একটি মেয়ে, যে কিনা ছিল অনেক দরিদ্র পরিবারের সন্তান। আর তার মা বাবা ছিল অনেক লোভী প্রকৃতির মানুষ। তাই ছোটবেলা থেকেই জিয়াওকে নিজের পরিবারের কাছেই হতে হয়েছে অবহেলিত এবং বঞ্চিত। এমনকি জিয়াও যুবতী হওয়ার পর টাকার জন্য তার মা বাবা তাকে অনেক বয়স্ক এক ব্যক্তির সঙ্গে বিয়ে দিতে চায়। কিন্তু বিয়ের দিনই জানা যায় যে জিয়াও আসলে আগে থেকেই প্রেগনেন্ট, আর তার গর্ভের বাচ্চাটি ছিল তাদের শহরেরই সবচাইতে কোটিপতি ব্যক্তি ফুয়ের, যে কিনা একদিন নেশাগ্রস্ত অবস্থায় জোর করে জিয়াওয়ের সাথে রাত কাটিয়েছিল। তবে পরবর্তীতে কি হয়েছিল? জিয়াওকে অবশেষে তার সন্তানের পিতৃপরিচয় পেয়েছিল, আর ফুয়ের মতো কোটিপতি ব্যক্তি কি জিয়াওকে শেষ পর্যন্ত মেনে নিয়েছিল? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোম্যান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ড্রামার শুরুতে দেখা যায় ফু জিয়াও নামের একটি মেয়ের সাথে একটি জঙ্গলে শারীরিক সম্পর্ক হয়, কিন্তু মেয়েটা রাজি না। আবার ফু নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাকে কেউ ড্রাগ দিয়েছিল। ফু তাকে একটি পেন্ডেন্ট এবার অংশ দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর 1 মাস পরের দৃশ্য দেখানো হয়। আমরা দেখি ফু একটা কোম্পানির মালিক। তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে সেই ব্যক্তি আপনাকে ড্রাগ দিয়েছিল, তাকে শাস্তি দেওয়া হয়েছে। তখনই সেখানে মিডিয়া চলে আসে এবং সে মেয়েটির সম্পর্কে জানতে চায়। ফু বলে সে অনেক মধুর এবং চমৎকার মেয়ে, আমি আগে কখনো এমন কাউকে দেখিনি। যদি সে রাজি হয় তাহলে সে আমার মায়ের পছন্দের বৌমা হবে। এদিকে জিয়াও রিপোর্ট করে দেখে সে ইতোমধ্যে 1 মাসের গর্ভবতী। এটা দেখে সে ঘাবড়ে যায় এবং ভাবে এখন আমি কি করব। আমার মা বাবাকে কখনোই এ ধরনের গর্ভধারণের কথা জানানো যাবে না। এগুলো সে ঘরে দরজা দিয়ে ভাবছিল। বাইরে থেকে তার মা তাকে ডেকে বলে, এই মেয়ে, কি লুকাচ্ছ? এখনই বের হও। জিয়াও বলে, আসছি মা। এই বলে সে রিপোর্টের কাগজ লুকিয়ে দ্রুত সেখান থেকে বের হয়। এদিকে ফুয়ের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে, ভাইস প্রেসিডেন্ট, আমরা ম্যাডামকে খুঁজে পেয়েছি। সে সোয়ান গ্রামে থাকে। এটা শুনে ভাইস চেয়ারম্যান বলে, সোয়ান গ্রামের সব নেতাকে জানাও, আমরা তাকে বড় উদযাপনের সঙ্গে বাড়ি ফিরিয়ে আনবো। এদিকে জিয়াওয়ের বাবা মা তাকে বুড়ো লাইয়ের সাথে বিয়ে দিতে চায়। এটাকে বিয়ের চেয়ে বিক্রি করা বলা ভালো, কারণ লাইয়ের বয়স তখন অনেক বেশি। টাকার বিনিময়ে তার বাবা মা লোকটার সাথে তাকে বিয়ে দিচ্ছে। লাই তাকে দেখে বলে সে খারাপ না, সে নিশ্চয়ই লাই পরিবারের 8 বা 10 জন ছেলে জন্ম দেবে। মানে এই লোকটার চিন্তাধারা কেমন জঘন্য একবার চিন্তা করুন। যাই হোক, জিয়াও লাইয়ের পা ধরে বলে, আঙ্কেল লাই, আমাকে ছেড়ে দিন। লাই তার হাত ধরে বলে, আমাকে আঙ্কেল না বলে হাবি বলো। জিয়াও বলে, আঙ্কেল লাই, আমি জানি আপনি বিয়ে করে শুধু সন্তান পেতে চান, যাতে বয়স বাড়ার পর কেউ আপনার খেয়াল রাখুক, আপনি সেই জিনিসগুলো চান। সে আরও বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আমার গ্র্যান্ডফাদার হিসেবে অ্যাকসেপ্ট করব। আমি আপনার জন্য রান্না এবং পরিষ্কার করব। এসব শুনে লাই রেগে যায় এবং তাকে চড় মেরে বলে, আমি ঠিক আছি। কিভাবে তুমি আমার মৃত্যু কামনা করতে পারো? জিয়াওয়ের বাবা বলে, তুমি একটা অকৃতজ্ঞ মেয়ে। আমি তোমার মাকে কতবার বলেছি বেডরুমে 5 লাখের উপহার ইতোমধ্যেই যথেষ্ট, তুমি কেন মেনে নিচ্ছ না? লাই বলে, তাহলে এটা খুব টাকা কম হওয়ার ব্যাপার নাকি? ঠিক আছে। এরপর তাকে 30,000, 40,000, 1 লাখ টাকা দিয়ে বলে, আমি তোমাকে সব দেব, তোমার চাওয়ার সবকিছু। এরপর জিয়াওয়ের মাথার উপর বস্তা ভরা টাকা ঢালতে থাকে এবং বলে, আমার জন্য এটা মজার এবং আনন্দদায়ক। এটা দেখে তো জিয়াওয়ের বাবা মা খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর লাই বলে, আমি ভয়ানক না, আমি একজন মানুষ, এই পৃথিবীর সবার মতো। জিয়াও উঠে দাঁড়িয়ে বলে, আমি কোনো মালপত্র নই। ধনী মানুষ কি জোর করে যা ইচ্ছে করতে পারে? লাই বলে, হ্যাঁ ঠিক তাই, টাকা পৃথিবীকে শাসন করে। আরও বলে, আমার কাছের একটি ছোট্ট টাকার অংশ তোমার অহংকার ভেঙে দেবে। কৃতজ্ঞ হয়ে মাথা নত করো এবং ভক্তি দিয়ে আমাকে সেবা যত্ন করো। জিয়াওয়ের মা তাকে বলে, নাটক করা বন্ধ করো। লাই বিয়ের জন্য অনেক কিছু সাফার করেছে, পাশের সব গ্রামেও আমাদের সম্মান বাড়বে, দ্রুত লাইয়ের সঙ্গে চলে যাও। এই বলে তাকে লাইয়ের কাছে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয়। লাই তাকে নিয়ে যেতে থাকে এবং জিয়াওয়ের বাবা মা পড়ে থাকা টাকা কুড়িয়ে নিতে থাকে। ওদিকে আর্ম জেনারেল গভর্নরকে কল দিয়ে ব্যাপারটা জানানো হয়। সে ব্যাপারটা জেনে কার্যক্রম শুরু করে জিয়াওকে খুঁজে বের করার জন্য। এদিকে লাই জিয়াওকে নিয়ে যাচ্ছিল, তখনই সেখানে জু চলে আসে। জিয়াও নিজেকে লাইয়ের কাছ থেকে ছুটিয়ে নিয়ে জুয়ের পেছনে চলে যায় এবং তাকে বলে, ওরা আমাকে টাকার বিনিময়ে এই বুড়ো লোকটার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, আমাকে বাঁচাও। জু বলে, তোমরা এটা করতে পারো না, নিজেদের স্বার্থের জন্য, নিজেদের মেয়ের জন্য অন্যের কাছে টাকার বিনিময়ে বিয়ে দিতে পারো না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এরপর ফোন বের করে বলে, আমি এখনই পুলিশ ডাকবো। এটা শুনে ক্যালের বাবা মা ভয় পেয়ে যায়। লাই একটা কার্ড বের করে বলে, আমি ভাবছিলাম এই কার্ডে 3 লাখ টাকা আছে, সেটা তোমাকে দেব, কিন্তু তুমি তো আমার বিরুদ্ধে কথা বলছো। জিয়াও বলে, আমরা একসাথে এত নিচে নামবো না। কিন্তু জু জিয়াওকে থাপ্পড় মেরে বলে, এই মেয়ের পিতামাতা ইতোমধ্যেই তাকে বিক্রি করে দিয়েছে, এখন সে মিসেস লাই। এই বলে জিয়াওকে লাইয়ের কাছে দিয়ে দেয় এবং কার্ডটি নিয়ে নেয়। ক্যাল বলে, জু তুমি আমার শৈশবের সেরা বন্ধু, তুমি কি সত্যি এই লোকদের সাথে মিশে আমার ক্ষতি করে আসছো? লাই বলে, সে আমাকে সাহায্য করবে, কারণ আমার কাছে টাকা এবং ক্ষমতা আছে। জিয়াও কাঁদতে কাঁদতে বলে, দেখতে থাকো, তোমার যা হওয়া উচিত তাই হবে। লাই ক্যানকে বলে, আমি তোমার ভালো খেয়াল রাখবো, আমার সঙ্গে বাড়িতে চলো। এই বলে তাকে একটি ঘরে নিয়ে যায়। তাকে বিছানায় শুইয়ে দিয়ে বলে, আমি বিছানায় খুব ভালো, হয়তো আজ রাতেই তুমি প্রেগনেন্ট হবে। এই বলে ইন্টিমেট হয়।
জিয়াও তার হাতের কাছে থাকা একটা টেবিল ল্যাম্প পেয়ে সেটা দিয়ে লাইয়ের মাথায় মেরে দেয়। লাই খারাপভাবে তখন ব্যথা পায়। জিয়া ওই সুযোগ নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তার বাবা মা এবং লাই তার পিছু পিছু দৌড়াতে থাকে তাকে ধরার জন্য। তার বাবা চিৎকার করে বলে, শুধু অপেক্ষা করো, যখন আমি শেষবার তোমাকে ধরবো তোমার পা ভেঙে দেব। জিয়াও দৌড়ে গ্রাম প্রধানের বাড়িতে যায়। সেখানে গিয়ে সে গ্রাম প্রধানকে ডাকতে থাকে। তার বাবা মা সেখানে গিয়ে তাকে টেনে আনতে চায়। ঠিক তখনই গ্রাম প্রধান বের হয়। সে বের হলে জিয়াও তার পেছনে চলে যায়। সে জিয়াওকে বলে, আমি গ্রাম প্রধান, তুমি সঠিক বিচার পাবে। এরপর সে বিচারে বসে। জিয়াও গ্রাম প্রধানকে বলে, বিষয়টা ভালোভাবে বুঝুন। তিনি বলে, নিশ্চিন্তে থাকুন, আমি আপনার জন্য ন্যায় বিচার নিশ্চিত করব। জিয়াওয়ের মা কান্না করে মাটিতে গড়াগড়ি করে বলে, দয়া করে ওর আজে বাজে কথায় কান দেবেন না। আমরা কিভাবে আমাদের মেয়েকে বিক্রি করতে পারি? আমরা তো শুধু তার জন্য একটি ভালো পরিবার খুঁজে দিয়েছি। কি আজে বাজে কথা। সেখানে আরও অনেক লোক ছিল। তারা বলে, লাই 50 বছরের বেশি বয়সী, এটা আবার কেমন বিয়ে? তোমরা শুধু মোটা পণের টাকার জন্য মেয়েটাকে বিক্রি করতে চাও। গ্রামের সবাই জানে ব্যাপারটা। তোমার পরিবার সবসময় ছোট মেয়েকে বেশি আদর করেছে, এটা ঠিক না। গ্রাম প্রধান জিয়াও জিজ্ঞেস করে, যদি তোমার বাবা মা সত্যি তোমাকে লাইয়ের কাছে বিক্রি করতে চান, তাহলে কি তোমার কাছে কোনো প্রমাণ আছে? জিয়াও বলে, আমি শক্ত প্রমাণ জোগাড় করেছি এবং আমি নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে কথা বলছি। সে তখন একটা ভিডিও দেখায়, যেটা ভুল করে রেকর্ড হয়ে গিয়েছিল। ভিডিওতে দেখা যায় সে দৃশ্য যখন লাই তাকে বাজে বাজে কথা বলছিল এবং টাকা দিয়ে নিয়ে আসছিল। ভিডিও দেখে গ্রাম প্রধান বলে, যেহেতু প্রমাণ স্পষ্ট এবং অস্বীকার করার উপায় নেই, আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি যে লাই সম্পূর্ণ নির্দোষ। তার কোনো দোষ নেই, বরং জিয়াওই দোষী, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এটা শুনে বাবা মা অনেক খুশি হয়ে যায়। জিয়াও অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কেন এমন করলেন? এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে গ্রাম প্রধানকে ফোন করে জানানো হয় যে প্রেসিডেন্টের হবু স্ত্রী গ্রামেই আছে, আর সে নাকি জিয়াও পরিবারের মেয়ে। আর এটা শুনে সে ভীষণ অবাক হয়ে যায়। সিন বর্তমানে চলে আসে। গ্রাম প্রধান বলে, টেনশন করবেন না, আমি একজন সৎ ও ন্যায়পরায়ণ লিডার। আমি কোনো খারাপ লোককে নিরাপদ মানুষকে ফাঁসাতে দেব না। ওদিকে জিয়াওয়ের বাড়িতে ফু আসে, কিন্তু সে জানতে পারে তার পরিবার তাকে এক বৃদ্ধের কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চেয়েছে। সে এখন গ্রাম প্রধানের বাড়িতেই আছে। ফু রেগে গিয়ে বলে, তারা আমার বাবার স্ত্রীকে ধরার সাহস করেছে, এর মূল্য তাদের অবশ্যই দিতে হবে। তারপর সিন শিফট হয়। দেখা যায় জিয়াও তখন গ্রাম প্রধানকে জিজ্ঞেস করে, আপনি কেন তাকে বাড়ি পাঠিয়ে আমাকে ফাঁস? তিনি বলেন, সবাই, তোমরা কি দেখছো? প্রমাণ দেখছো? সবাই বলে, কিছুই না। জিয়াও হতাশ হয়ে বলে, তোমরা সবাই মিলে আমার মতো নিরপরাধ মানুষকে অত্যাচার করছো। একদিনের শাস্তি তোমাদের পেতেই হবে। প্রধান বলে, প্রাচীনকাল থেকেই নারীর বিয়ে বাবা মায়ের অনুমতি আর ঘটকের মাধ্যমে হয়। তোমাদের পরিবার যেহেতু যৌতুকের টাকা নিয়েছে, তোমাকে বাধ্য হয়ে তাকে বিয়ে করতেই হবে। সে আরও বলে, না হলে এটা বিয়ের প্রতারণা হিসেবে ধরা হবে। আমি পুলিশ ডেকে তোমাকে গ্রেফতার করাবো। বাবা লাইকে বলে, তোমার স্ত্রীকে নিয়ে যাও, তাকে তোমার মতো করে সামলাও। এটা শুনে লাইয়ের খুশি কে দেখে। খুশিতে সে জিয়াওয়ের কাছে গিয়ে তাকে ধরে নেয়। বাবা গ্রাম প্রধানকে বলে, আপনি সত্যিই ন্যায়পরায়ণ মানুষ। সবাই তার প্রশংসা করে। প্রধান বলে, আমি একটু আগে শহরের মেয়েদের ফোন পেয়েছি। তিনি বলেন, দেশের সবচেয়ে ধনী পরিবারের একজন ফুজি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট আমাদের গ্রামের দিকে আসছেন। সবাই তখন এক্সাইটেড হয়ে যায় এটা শুনে। সবাই বলে, তাহলে তো এটা অনেক বড় একটা সুযোগ। জিয়াওয়ের মা বলে, আমার মনে আছে, সে সম্প্রতি হোপ প্রাইমারি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন, যেটা ফুজি গ্রুপ স্পন্সর করেছিল। সে আরও বলে, সে অনুষ্ঠানে একজন আঙ্কেল আমাদের হাংকে দেখেছিল। সেখানে সে আমাদের হংকে পছন্দ করেছে। এই ভেবে তারা খুশি হয়ে যায়। হং জিয়াওয়ের ছোট বোন। বাবা হংকে বলে, তুমি আমাদের আদরের মেয়ে। তোমার মা আর আমি তোমাকে মন দিয়ে বড় করেছি। এখন থেকে তোমার সাফল্যে তোমার বাবা মাও গর্ব করবে। আবার জিয়াও আর লাইয়ের টানাটানির মধ্যে জিয়াওয়ের কাছ থেকে প্রেগন্যান্সি টেস্ট রিপোর্ট নিচে পড়ে যায়। লাই সেটা দেখে তাকে থাপ্পড় মেরে বলে, তুমি তো প্রেগনেন্ট। তার মাও সেটা নিয়ে দেখে এবং অবাক হয়ে যায়। বাবা বলে, তুমি একটা অবৈধ বাচ্চা নিয়ে ঘুরছো। বাবা গ্রাম প্রধানকে তার মেয়েকে শূকরের খাঁচায় বন্দি করে রাখতে বলে। গ্রাম প্রধানও তাকে শূকরের কাছে বন্দি করে রাখার নির্দেশ দেয়। তাকে খাঁচায় বন্দি করা হয়। জিয়াও বলে, সে আমাকে খুঁজে বের করার আশ্বস্ত দিয়েছিল। তার দেওয়া পেন্ডেন্ট আছে আমার কাছে। তার মা পেন্ডেন্টটি কেড়ে নিয়ে বলে, এই সস্তা পেন্ডেন্টের বিনিময়ে তুমি তাকে বিশ্বাস করে ফেললে। গ্রাম প্রধান তাকে সেখান থেকে বের করে নিয়ে যেতে বলে এবং লাইকে বলে, সে তোমার বউ, তার বিচার করার দায়িত্ব এখন তোমার উপর। লাই বলে, তার অবৈধ বাচ্চাকে পিটিয়ে তার থেকে বের করা হোক, তাহলে সে আমার বংশের বাচ্চা জন্ম দিতে পারবে। এই বলে তার থেকে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই সেখানে ফু চলে আসে এবং তার মাথায় একটি কাচের বোতল ছুঁড়ে মারে। কাচের বোতলের আঘাতে সে মাটিতে পড়ে যায়। ফু জিয়াওয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? তখনই তাকে দেখে তার সেদিনের কথা মনে পড়ে যায়। সে তাকে বলে, আমাকে সাহায্য করো, আমি তোমার দায়িত্ব নেব। ক্যাল বলে, আমি জানি তুমি মিথ্যা বলছো না, তুমি আসলে যা চাও সেটাই বলতে চাচ্ছ। ফু বলে, আমি সরি, আমি দেরি করে ফেলেছি। জিয়াও বলে, না, আমি আর আমার সন্তান দুজনেই ভালো আছি। ফু বলে, তুমি এই কয়েকদিন অনেক কষ্ট পেয়েছ, এখন আমি অবশ্যই তোমার জন্য ন্যায় বিচার আদায় করব। জিয়াওয়ের বাবা বলে, তাহলে তুমি সেই লোক, নিজের অবস্থা দেখেছ, এত সাজগোজ করে এসেছ?
এই দামে যদি তুমি সমঝোতা করতে চাও তাহলে নিশ্চয়ই তুমি কোনো গরিব লোক। সে ফুয়ের লোকদের তাকে দেখিয়ে বলে, এই লোকগুলো নিশ্চয়ই তুমি ধার করা টাকা দিয়ে ভাড়া করে এনেছ। মা তাকে বলে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, 5 লাখ টাকা জোগাড় করে চুপচাপ এই ব্যাপারটা মিটিয়ে ফেলো, না হলে পরে খুব আফসোস করবে। প্রেসিডেন্ট বলে, মাত্র 5 লাখ টাকার জন্য এত ঝামেলা? মা বলে, তুমি কি এইটুকুও দিতে পারবে না? ভালো করে শোনো, 5 লাখের 1 টাকাও কম না। যদি টাকা না দাও তাহলে তোমার নামে ধর্ষণের মামলা দেব আর তোমাকে জেলে পাঠাবো। ফু তখন শান্ত গলায় বলে, একজন সাধারণ গ্রামের প্রধান কোনো প্রমাণ ছাড়া আমাকে গ্রেফতার করবে? নিজেকে বেশ ক্ষমতাবান মনে করছো দেখছি। গ্রাম প্রধান পার্ট নিয়ে বলে, আমি যদি বলি তুমি মরবে তাহলে তোমার একটা হাড়ও আস্ত থাকবে না। তাকে বাঁচানোর জন্য জিয়াও বলে, আমি নিজের ইচ্ছা এটা করেছি, সে আমাকে জোর করেনি। বাবা রেগে গিয়ে তাকে বলে, নিজেকে বাঁচাতে গিয়ে সবাইকে মেরে ফেলতে চাও নাকি? ফু গ্রাম প্রধানকে বলে, তুমি নিজের ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত লাভ করছো, মানুষের জীবনকে টাকার মতো করে ব্যবহার করছো। তোমার আর লিডার থাকার কোনো যোগ্যতা নেই। বাবা হাংকে দেখিয়ে বলে, আমার মেয়ের দেশের সবচেয়ে ধনী পরিবারের ভাইস প্রেসিডেন্টের হবু স্ত্রী, তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে কিভাবে? ফু বুঝতে পারে যে এরা হাং এবং ক্যালকে গুলিয়ে ফেলেছে। তারা ভেবেছে হাং ফুয়ের হবু স্ত্রী হবে। সে কিছুই বলতে পারে না। এটা দেখে সবাই হাসতে থাকে। বাবা ফুকে বলে, তুমি নিচে নেমে এসে ক্ষমা চাও, তাহলে হয়তো তোমার করুণ জীবনটা আমি ছেড়ে দেব। ফুয়ের অ্যাসিস্ট্যান্ট বলে, কি সাহস তোমার, তুমি জানো সে কে? তাকে হাঁটু গেড়ে বসতে বলছো? মা বলে, সে আর কে হবে? এরপর সে জিয়াওকে চরিত্রহীন বলে গালি দেয়। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট রেগে তাকে চড় মারে। চড় খেয়ে সে উত্তেজিত হয়ে বলে, আমার মেয়ের সবচেয়ে ধনী পরিবারে বিয়ে হবে, আর এই বদমাশ লোকটা আমাকে চড় মারল। হাং গ্রামপ্রধানকে বলে, আমার মতে জিয়াও এই লোকটাকে একসাথে জলে ডুবিয়ে মেরে ফেলা উচিত, না হলে ধনী লোকটা এসে গেলে আমাদের অপমান হবে। সে ভাববে আমাদের পরিবারের সবাই হয়তো এরকম। গ্রামের সবাই নিজেদের ফায়দা দেখে তার পক্ষে কথা বলে। জিয়াও বলে, চলুন আমরা এখান থেকে চলে যাই, সে এখন ধনী পরিবারের বউ, আমরা তার সাথে লড়াই করে পারবো না। ফু বলে, এসব কি বলছো? আমি বলেছি তোমরা আমার বাচ্চার দায়িত্ব নেবে। গ্রাম প্রধান বলে, খেয়েছো? সবাই বলেছে এই দুজন দোষী, আমিও গ্রামের সবার কথা মেনে নেব। এরপর তাদেরকে শুকরের খাঁচায় বন্দি করে দিতে বলে। ফু তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এই গ্রাম প্রধান তার ক্ষমতার অপব্যবহার করেছে, তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। এটা শুনে সবাই টিটকারি করে হাসাহাসি করতে থাকে। অ্যাসিস্ট্যান্ট কাউকে কল করে, তখনই গ্রাম প্রধানের ফোনে কল আসে। তাকে জানানো হয় তাকে তার পদ থেকে সরানো হয়েছে। এটা দেখে তো তার মাথা ঘুরে যায়, সবাই অবাক হয়ে যায়। প্রধান জিজ্ঞেস করে, আপনি আসলে কে? অ্যাসিস্ট্যান্ট বলে, সে আসলে প্রেসিডেন্ট। ফু বলে, আমি জিয়াওকে বিয়ে করব এবং সে হবে পুরো সাউথ নেশনের সবচেয়ে সম্মানিত নারী। হাং বলে, এটা অসম্ভব, সে কিভাবে প্রেসিডেন্ট হতে পারে? মা ভয় পেয়ে বলে, যদি সত্যি সে প্রেসিডেন্ট হয় তাহলে আমরা তো সবাই শেষ। বাবা রেগে বলে, এখন এখানে নাটক করছো কেন? গ্রাম প্রধান তার কাছে গিয়ে বলে, তুমি কি বলতে চাও? বাবা বলে, প্রাদেশিক রাজধানী তোমাকে পদ অবনতি দিয়েছে, কারণ তুমি এই অবৈধ দম্পতিকে শাস্তি দিতে ব্যর্থ হয়েছ। গ্রাম প্রধান বলে, তাহলে প্রাদেশিক রাজধানী থেকে যে ফোনটা এসেছিল সেটা শুধু কাকতালীয় ছিল, এর সঙ্গে এদের কোনো কানেকশন নেই? বাবা বলে, অবশ্যই না। প্রধান বলে, প্রায় তোমাদের কথায় আমি বোকা হয়ে যাচ্ছি। এরপর সে হাংকে বলে, আপনি একটু সরে দাঁড়ান, এখন এখানে রক্তপাত হতে পারে, আপনার এখানে থাকা ঠিক হবে না। হাং বলে, ঠিক আছে, আমার স্বামীও শিগগিরই আসছে। এরপর সে বাবা মাকে বলে, চলো বাড়ি গিয়ে প্রস্তুতি নেই। এই বলে তারা সেখান থেকে চলে যায়। তারা যাওয়ার পর প্রধান তার লোকদের বলে, এই অবৈধ দম্পতির পা ভেঙে দাও, তারপর পাহাড়ে ফেলে দাও যেন নেকড়েরা খেয়ে ফেলতে পারে। এই জঘন্য কাজগুলো আমি ঘৃণা করি। তার লোকজন তাদেরকে মারতে যাবে, ঠিক তখনই সেখানে গভর্নর চলে আসে এবং তাদেরকে থামতে বলে। গ্রাম প্রধান বলে, গভর্নর সাহেব, আপনি ঠিক সময় এসেছেন। এই আকারময়ী মহিলাই সব ঝামেলার কারণ, কিন্তু আমি ইতোমধ্যেই ম্যাডামকে শান্ত করেছি। আমি তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার জন্য। ফু গভর্নরকে বলে, আপনার নেতৃত্বের এমন অবস্থা। গ্রাম প্রধান ফুকে বলে, তুমি গভর্নরের নাম ধরে ডাকছো, তোমার সাহস কি করে হয়? এরপর সে গভর্নরকে বলে, গভর্নর মহাশয় শান্ত হন প্লিজ। গ্রাম প্রধানের লোক প্রেসিডেন্টের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই জিয়াও গভর্নরের পায়ে পড়ে বলে, গভর্নর সাহেব আমাকে মাফ করুন, আমি কি করব, দয়া করে তাকে নিয়ে যাবেন না। গ্রাম প্রধান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, তুমি কিভাবে আমার সঙ্গে এভাবে কথা বলো? এই বলে তাকে চড় মারতে যায়। গভর্নর তার হাত আটকে তাকে চড় মেরে বলে, তুমি জানো তুমি কাকে ইনসাল্ট করছো? গ্রাম প্রধান অবাক হয়ে জিজ্ঞেস করে, কাকে? গভর্নর ফুকে বলে, আমি একটু দেরিতে এসেছি, দয়া করে আমার ভুলটা ক্ষমা করে দিন। গ্রাম প্রধান বুঝতে পারে সে দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্টার ফু, তিনি সত্যি সবচেয়ে ধনী মানুষ। গ্রাম প্রধান বুঝতে পারে জিয়াওই সবচেয়ে ধনী মানুষের স্ত্রী। এটা বুঝতে পেরে সে হতাশ হয়ে পড়ে। সে ফুকে বলে, স্যার আমি শুধু তাদের হাস্যকর মিথ্যাগুলো বিশ্বাস করেছিলাম, কারণ তখন আমার মাথা ঠিক ছিল না। আরও বলে, এখন আমি কি করব, দয়া করে আমাকে মাফ করুন, আমার মতো তুচ্ছ মানুষের উপর রাগ করবেন না। সেখানে থাকা সবাই হাঁটু গেড়ে তার কাছে মাফ চায়। ফু বলে, জিয়াওয়ের পরিবারের শাস্তি পাওয়া উচিত, আবার তোমাকেও বিচারের মুখোমুখি হতে হবে। গ্রামের প্রধান হয়ে তুমি মানুষের জন্য ন্যায় বিচার রক্ষা করতে ব্যর্থ হয়েছ। আরও বলে, তুমি হাংকে আমার ভবিষ্যৎ স্ত্রী বলে ব্যবহার করেছ, লোকের মন জয় করার জন্য।
তার ক্ষমতা ব্যবহার করে তুমি ক্যালকে ফাঁসিয়েছ এবং তার জীবন হুমকির মুখে ফেলেছ। গ্রাম প্রধান বলে, মিস্টার ফু, আমি সরি, দয়া করে ক্ষমা করুন, আমি জানি আমি ভুল করেছি, একটু দয়া করুন। ফু বলে, আমি ডিসিশন নিয়েছি। এরপর তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তাকে গ্রামের প্রকল্পের দায়িত্ব থেকে সরিয়ে দাও এবং পুলিশে হস্তান্তর করো। সে আরও বলে, আমি দেখতে চাই সে আর কতগুলো খুনের মামলায় জড়িত। ফুয়ের লোকেরা তাকে তখনই সেখান থেকে নিয়ে যায়। সিন শিফট হয়। ফু সবার উদ্দেশ্যে বলে, তোমরা গ্রামবাসীরা নারীদের দাসের মতো ব্যবহার করো। তার লোকদের বলে, এদের সবাইকে শিক্ষা দাও এবং কঠোর শ্রমের জন্য পাঠিয়ে দাও। সবাই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর ফু জিয়াওকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো, ভয় পাচ্ছ? জিয়াও বলে, আগে ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন আর পাচ্ছি না। ফু আবারও জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, শরীর ভালো লাগছে না? জিয়াও বলে, না, আমার শুধু মনে হচ্ছে আমি যেন স্বপ্ন দেখছি। তুমি কিভাবে দেশের সবচেয়ে ধনী মানুষ হলে? অ্যাসিস্ট্যান্ট বলে, কি এখনো সবচেয়ে ধনী মানুষ বলে ডাকছেন? ম্যাডাম, আপনার উচিত এই নাম পাল্টানো, তাকে স্বামী বলে ডাকুন। জিয়াও বলে, আমাকে ডিস্টার্ব করো না, আমি সিরিয়াস। আমি জানি সেদিনের ঘটনায় তোমাকে খুব বেশি নেশার ওষুধ খাওয়ানো হয়েছিল। এরপর আবারও বলে, নিশ্চিন্তে থাকো, আমি আমার অবস্থান জানি, আমি তোমার উপর কোনো দাবি করব না। ফু তখন তাকে কোলে নিয়ে বলে, আমি তোমার পরিবারের কাছ থেকে তোমার হাউস হোল্ড রেজিস্টার নিয়ে আসবো, আর আমাদের বিয়ে রেজিস্ট্রি করব। আমাদের বিয়ে আইনিভাবে নিবন্ধন করব। গভর্নর লজ্জা পেয়ে বলে, যেহেতু লোক এটাতে জড়িত ছিল তাই আমি দায় এড়াতে পারি না, আমি স্বেচ্ছায় নিচু পদে নেমে যেতে রাজি। ফু তাকে বলে, ঠিক আছে, তুমি এখন যেতে পারো। গভর্নর সেখান থেকে চলে যায়। এরপর তারা সেখান থেকে আসতেই যাবে, তখনই জিয়াও মাথা ঘুরে পড়ে যায়। ফু তাকে তখনই কল করে বাড়িতে নিয়ে আসে। এরপর তারা রিপোর্ট দেখে। রিপোর্টে লেখা, ম্যাডাম শুধু একটু ভয় পেয়েছেন, কয়েকদিন বিশ্রাম নিলেই তিনি ঠিক হয়ে যাবেন। তারপর সে সেন্সলেস হয়ে থাকা জিয়াওকে বলে, আগে তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু এখন থেকে আমি তোমার পাশে থাকবো, তুমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী হবে। তখনই তার সেন্স আসে। সে জিজ্ঞেস করে, এটা কোন জায়গা? ফু বলে, এটা আমার বাড়ি, আর এখান থেকে তোমার বাড়ি। জিয়াও বলে, আমার মনে হয় তোমার পরিবার কখনোই এটা মেনে নেবে না, তাই না? সে তখন বিচলিত হয়ে বলে, ফু, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, গর্ভপাত করো না, আমি বাচ্চাটাকে নিয়ে চলে যাব, আমি তোমাকে কোনো ঝামেলায় ফেলবো না। ফু বলে, চলে যাবে? তুমি কি ভাবো আমার তোমাদের ভরণ পোষণ করতে পারবে না? আমি এখনো বাবা হওয়ার জন্য প্রস্তুত নই। জিয়াও বলে, তাহলে কি তুমি বলছো আমাদের দায়িত্ব নেওয়া উচিত না? ফু বলে, আমি তাদের বাবা, তাই আমি আমার পরিবারের দায়িত্ব নেব। তখনই সেখানে ফুয়ের মা আসে এবং রেগে ফুয়ের বাচ্চাকে দেখতে চায়। ফু নিচে গিয়ে মাকে জিজ্ঞেস করে, মা, আপনি এখানে কি করছেন? মা জিজ্ঞেস করে, কোথায় লুকিয়ে রেখেছো সেই মেয়েটিকে? তখনই সেখানে জিয়াও এসে বলে, মা, আমি সরি, সব দোষ আমার, দয়া করে তাকে দোষ দেবেন না। হঠাৎ করে মায়ের মুড পাল্টে যায় এবং জিয়াওয়ের হাত ধরে বলে, উফ বেচারা মেয়ে, তুমি সত্যি অনেক কষ্ট পেয়েছ। ফুকে বলে, আমি তোমাকে কতবার বলেছি মেয়েদের সম্মান করো এবং যত্ন নাও, দায়িত্ববান হও। আরও বলে, জিয়াওয়ের পেট এত বড় হয়ে গেছে, তুমি এখনো তাকে বিয়ে করনি, যদি মানুষ জানতে পারে তাহলে সবাই আমাদের নিয়ে ফান করবে। ফু বলে, মা, সব দোষ আমার, সে সুস্থ হয়ে উঠলে আমরা বিয়ে রেজিস্ট্রি করব। মা তখন জিয়াওকে দেখে অনেক খুশি ছিল। সে তাকে একটি কার্ড দিয়ে বলে, এই কার্ডে 1 বিলিয়ন টাকা আছে, এটা উপহার হিসেবে তোমাকে দিলাম। জিয়াও বলে, এটা খুব বেশি, আমি নিতে পারবো না আন্টি। মা বলে, কি বলছো আমাকে? আন্টি, আমাকে মা বলে ডাকো। কিন্তু সে কার্ডটা নিতে চাচ্ছিল না। ফু বলে, নাও, এটা রেখে দাও। তার কথাই সেটি নেয় এবং মাকে ধন্যবাদ জানায়। এরপর মা জিয়াওকে দেখে বলে, তুমি তো খুবই রোগা, আমি তোমার জন্য সেরা রাঁধুনির ব্যবস্থা করব, যাতে আমার বৌমা আবারও সুস্থ আর শক্তপোক্ত হয়ে ওঠে। এই বলে সে সেখান থেকে চলে যায়। মা যাওয়ার পর ফু দেখতে পায় জিয়াও কিছুটা আপসেট। সে জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমাকে মন খারাপ লাগছে কেন? জিয়াও বলে, কিছুই না, আমি শুধু আমার বাবা মায়ের কথা ভাবছি, কারণ আমিও তো তাদের মেয়ে। ফু বলে, তো কি হয়েছে? আমার তোমাকে একটা কথা বলতে হবে, তুমি তাদের আসল বাবা মা না। তোমাকে খুঁজতে গিয়ে আমি 2 দিন আগে এটা জানতে পেরেছি। তোমার কষ্ট হবে ভেবে আগে কখনো বলিনি। জিয়াও অবাক হয়ে বলে, তাহলে ওরা আসলে আমার আসল বাবা মা ছিল না? এত বছর আমি তাদের এত ভালোবেসেছি, কিন্তু তাদের চোখের সবটাই ছিল একটা মজা। ফু বলে, আমি ভুল করেছি, আমার তোমাকে এটা বলা উচিত হয়নি। জিয়াও বলে, না, আমি খুশি যে তুমি বলেছ, কমপক্ষে এখন আমি সত্যিটা জানি। এত বছর তারা আমাকে ভালোবাসেনি কারণ আমি খারাপ ছিলাম না। ফু বলে, হ্যাঁ, তারা তোমার যোগ্যই ছিল না, এটা তোমার দোষ ছিল না। এরপর জিয়াও ফুকে বলে, তুমি কি আমাকে আমার আসল বাবা মাকে খুঁজে পেতে সাহায্য করতে পারবে? ফু বলে, আমি ইতোমধ্যে লোক পাঠিয়েছি খোঁজ নিতে, আমি তোমার উপর বিশ্বাস করি তুমি তাদেরকে খুঁজে পাবে। এটা শুনে জিয়াও খুবই খুশি হয় এবং ফুকে কিস করে ধন্যবাদ জানায়। ফুও তখন তাকে কিস করে। সেদিন আমরা একটা মহিলাকে দেখতে পাই যে তার মেয়েকে খুঁজছে। আবার সে সিক ছিল, কারণ তার হাঁচির সাথে রক্ত বের হচ্ছিল। কিন্তু কে এই মহিলা এবং তার হারিয়ে যাওয়া মেয়েটাও বা কে, সেটা আমাদের তখনই বলা হয় না, হয়তো আমরা সামনে সেটা জানতে পারবো। পরের দিন থেকে ফু জিয়াও এবং তার অনাগত সন্তান অনেক খেয়াল রাখে। তার মা তাকে জিয়াওয়ের খেয়াল রাখতে বলে। তার জন্য একটা আয়া ঠিক করা হয়। আয়া তাদের বাচ্চাকে পালন করা শেখায়। সে ফুকে শিখিয়ে দেয় কিভাবে বাচ্চার ডায়াপার চেঞ্জ করতে হয়। ফু সব কিছু মন দিয়ে শিখে, আবার জিয়াওয়েরও যত্ন নেয়। এসব দেখে জিয়াও মনে মনে বলে, ফু কত ভালো মানুষ, এই পরিবারটা কত ভালো। এরপর তার বাচ্চাকে বলে,
তুই পৃথিবীর সবচাইতে ভালো পরিবার এবং সবচাইতে ভালো পাওয়া পেয়েছিস। রাতে জিয়াওয়ের মজায় ব্যথা হচ্ছিল, এজন্য ফু তাকে ম্যাসাজ করে দেয়। ম্যাসাজ করতে গিয়ে তারা একে অপরের কাছে চলে আসে। তারা একে অপরকে কিস করতেই যাবে, তখনই ফুয়ের ফোনে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় তাদের কোম্পানিতে বিদেশে কোনো একটা সমস্যা হয়েছে, তাই সে তখনই বিদেশে চলে যায়। কিন্তু এ সময় কে কোম্পানি সামলাবে? জিয়াও সাহায্য করার সুযোগ পেয়ে তাকে সাহায্য করতে চায়, কারণ সে কলেজে ম্যানেজমেন্ট বিভাগে পড়েছিল। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট তাকে কোম্পানির প্রেসিডেন্টের দায়িত্ব নিতে বলে। জিয়াও প্রথমে রাজি না হতে চাইলেও পরে রাজি হয়ে যায়। এদিকে জিয়াওয়ের মা বাবাকে গ্রাম থেকে গ্রামের লোকেরা তাড়িয়ে দেয়। তারা গ্রাম থেকে বেরিয়ে বুঝতে পারে যে তারা কিছু একটা না করলে তারা তাদের বাড়িতে হারাবে। হাংয়ের বাবা তাকে কিছু টাকা দিয়ে বলে, এই টাকা আছে আমাদের কাছে, তোমাকে যে করেই হোক শহরে গিয়ে ফুয়ের জীবন থেকে জিয়াওকে সরিয়ে তোমার জায়গা নিতে হবে। হাং বলে, ঠিক আছে, আমি কথা দিচ্ছি, যে করেই হোক আমি তার সরিয়ে তার জায়গা নিব। পরের দিন জিয়াও প্রথম অফিসে যাবে। অফিসে সবাই জানে প্রেসিডেন্টের বউ আসবে, কিন্তু কেউ জানে না সে কে। জিয়াও অফিসে যায়, কিন্তু সেভাবে সবার সামনে যাওয়ার আগে তার পোশাক পাল্টে নেবে সে, কারণ তার পোশাকে অনেক দামি ছিল। ফুয়ের মা তাকে এটা কিনে দিয়েছে। নষ্ট হয়ে যাবে ভেবে সে চেঞ্জ করে সাধারণ কাপড় পরে অফিসে যায়। এদিকে হাং ওই অফিসে নতুন চাকরি পেয়েছে। সে সেখানে গেলে সেই ড্রেস দেখতে পায়। লোভ সামলাতে না পেরে সেই ড্রেসটা সে পরে নেয়। আবার জিয়াও যখন সাধারণ ড্রেস পরে সবার সামনে যায়, সবাই ভাবে সে হয়তো সাধারণ কেউ। সে নিজেকে পরিচয় করিয়ে দিতে যাবে, ঠিক তখনই সেখানে হাং আসে। হাংয়ের এত দামি ড্রেস দেখে সবাই ভাবে সে হয়তো প্রেসিডেন্টের বউ। সবাই জিয়াওকে সাইড করে হাংয়ের কাছে যায়, তাকে প্রেসিডেন্টের বউ বলে সম্বোধন করে। ব্যাপারটা বুঝতে পেরে এটার ফায়দা নিয়ে হাংও নিজেকে প্রেসিডেন্টের বউ বলেই দাবি করে। এতে তার লাভ হবে এবং জিয়াওয়ের প্রতি প্রতিশোধ নেওয়াও হবে। জিয়াও বলে সে মিথ্যা কথা বলছে, আমি আসল প্রেসিডেন্টের বউ। একজন তাকে চড় মারে এবং সরে যেতে বলে। হাং তাকে তার বডি ম্যাসাজ করে দিতে বলে। বাধ্য হয়ে জিয়াও তার বডি ম্যাসাজ করে দেয়। এরপর যখন ফু তাকে কল করে, তখন সে বলে, এখানে সবকিছু ঠিক আছে, আমি অফিসে জয়েন করেছি, এখানে সবাই অনেক বেশি ভালো। এরপরে সিন শিফট হয়। দেখা যায় পরবর্তীতে একদিন বাথরুমে একটা খারাপ ছেলে জিয়াওয়ের সাথে খারাপ কাজ করতে চায়। আবার সেদিনই ফু বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। সে জিয়াওয়ের জন্য একটা দামি হীরার আংটি নিয়ে এসেছে। সে অফিসে এসে জিয়াওকে কোথাও খুঁজে পায় না। এদিকে আমরা দেখি সেই খারাপ ছেলেটাকে মূলত হাং ঠিক করে পাঠিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত খারাপ কিছু করার আগেই ফুং সেখানে চলে আসে। এসে সে ছেলেটিকে মারতে শুরু করে। এরপর জিয়াওকে কোলে করে সেখান থেকে নিয়ে চলে যায়। বাইরে হাং এবং বাকিরা অপেক্ষা করছিল খেলা দেখার জন্য। ঠিক তখনই ফু জিয়াওকে কোলে নিয়ে সেখানে চলে আসে। সে ফুকে জিজ্ঞেস করে, তাদেরকে একসাথে দেখে সবাই অবাক হয়েছে, তাহলে সে কে? হাং আপনার স্ত্রী নয়? ফু বলে, জিয়াও আমার একমাত্র স্ত্রী। তখন জিয়া অসুস্থ হয়ে পড়ে এবং সেখান থেকে চলে যায়। ফুও তার পিছু পিছু চলে যায়। তারা যাওয়ার পরেই এমপ্লয়টি হাংকে জিজ্ঞেস করে, আপনি কি প্রেসিডেন্টের স্ত্রী না? হাং বলে, বড়লোকদেরকে একাধিক গার্লফ্রেন্ড থাকতে পারে না, কিন্তু 3 দিন পরে আমাদের বিয়ের অনুষ্ঠান হবে, তখন দেখবে। এটা বলে সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জিয়া ওয়াশরুমে গিয়ে বমি করতে থাকে। এরপর ফুকে জিজ্ঞেস করে, তুমি কি শুধু আমার গর্ভে থাকা সন্তানের জন্য আমাকে বিয়ে করবে? আর তুমি কি সত্যি হাংকে ভালোবাসো? ফু জিজ্ঞেস করে, এসব কথা তোমাকে কে বলেছে? জিয়াও বলে, অফিসে সবাই তো বলে। এটা শুনে ফু তাকে একটা রিং দিয়ে প্রপোজ করে। জিয়া অনেক খুশি হয়ে যায় এবং রাজি হয়ে যায়। এরপর তাদেরকে অফিসিয়ালি বিয়ে দিয়ে দেওয়া হয়, তাহলে রেজিস্ট্রি ম্যারেজ করবে তারা। এরপর তারা কিছুদিন পরে আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান করতে চায়। এটা জিয়া অফিসিয়ালি বলেও দেয় যে সে কিছুদিনের মধ্যেই তার বিয়ের অনুষ্ঠান করবে এবং সবাই তার স্ত্রীকে দেখতে পাবে। পরদিন অফিসে সবাই এই নিউজটা দেখে বিশ্বাস করে নেয় যে হাংই আসল প্রেসিডেন্টের স্ত্রী, কারণ গতকাল সে বলেছিল খুব শিগগিরই তাদের ভাইয়ের অনুষ্ঠান হবে এবং তাই হচ্ছে। সবাই তাদেরকে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। হাং তাদেরকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। এরপর হাংয়ের হাতে থাকা একটি সস্তা আংটি দেখে সবাই ভাবে এটা তাদের এঙ্গেজমেন্ট রিং এবং এটা অনেক দামি। এটা নিয়ে সবাই কথা বলে আর হাংকে ঘিরে ধরে। পাশ থেকে জিয়াও হেঁটে যাচ্ছিল। একজন এমপ্লয় গিয়ে তাকে বলে, তোমার সাহস কি করে হলো আবার অফিসে আসার? এরপর তারা তার হাতে ঠিক একই রিং দেখতে পায়। সে বলে, তোমার সাহস কি করে হয় ম্যাডামের রিং কপি করার? এই বলে তার হাত থেকে রিংটা খুলে নিয়ে হাং সেটা মাটিতে ফেলে দেয়। জিয়াও সেটা কুড়িয়ে নিয়ে বলে, এটা ফু আমাকে দিয়েছে, এটা আমি নষ্ট হতে দিতে পারি না। আরও বলে, এটা ফু নিলাম থেকে অনেক টাকা দিয়ে কিনে নিয়েছে, এটা পৃথিবীতে একমাত্র একটাই আছে। তখন একজন এমপ্লয় সেটা নিয়ে ফোনে স্ক্যান করে দেখে সেটা আসল। এটা দেখে তো সবাই হতবাক হয়ে যায়। সবাই বুঝতে পারে যে হাং মিথ্যা কথা বলছে, কিন্তু তখনও সেই ভুলভাল বুঝিয়ে তাদেরকে নিজের দলে টেনে নেয়। হাং বলে, আমি এটাকে অনন্য রাখার জন্য এটার সব গ্রামে তুলে রেখেছি, তাই এটাকে নকলের মতো দেখা যাচ্ছে। আর ওটা আসলে দেখার কারণ হলো উন্নত প্রযুক্তি দিয়ে হলগ্রাম নকল করা হয়। সবাই তার কথায় বিশ্বাস করে নেয়। একজন এমপ্লয় রেগে গিয়ে জিয়াওকে বলে, তোমার সাহস কি করে হয় আমাদেরকে আবারও বোকা বানাতে এসেছ? জিয়াও তখন রেগে গিয়ে তাকে চড় মারে এবং আংটিটি কেড়ে নিয়ে সেখান থেকে ফুয়ের চেম্বারে চলে যায়। সে তার জন্য খাবার নিয়ে এসেছে। ফু দেখতে পায় জিয়াও কিছুটা আপসেট, তাই সে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? আমার সাথে যা হচ্ছে তা তাকে বলে আর কষ্ট দেওয়াটা ঠিক হবে না।
এসব ভেবে সে বলে আমার কিছুই হয়নি। সে এমনিতেই কোম্পানির কাজ নিয়ে ব্যস্ত থাকে। এরপর তারা তাদের বিয়ের অনুষ্ঠানের জায়গা ঠিক করে। তখন জায়গার দাম 100 মিলিয়ন দেখে জিয়াও চমকে উঠছে। এতে ফুয়ের থুতনির সাথে জিয়াওয়ের মাথায় গুঁতো লেগে যায় এবং সে ব্যথা পায়। জিয়াও সেখানে ফু দিয়ে দেয় এবং জিজ্ঞেস করে এখন কি একটু ভালো লাগছে। এতে তারা একে অপরে অনেকটা কাছাকাছি চলে আসছে। এরপর তারা একে অপরকে কিস করতেই যাবে, তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে। অ্যাসিস্ট্যান্টের এরকম মুহূর্ত দেখে লজ্জায় পড়ে যায় এবং তারা দুজনও লজ্জা পেয়ে যায়। জিয়াও বলে যদি এখানে আমার কোনো কাজ না থাকে তাহলে আমি এখন চলে যাই। ফু তখন তাকে আটকে বলে এটা তো আসলে আমাদের পারিবারিক ব্যাপার। এরপর অ্যাসিস্ট্যান্টকে বলে কি হচ্ছে এখানে, আমি এখন ম্যারিড, ভেতর ঢোকার আগে অন্তত দরজায় নক করতে পারো। অ্যাসিস্ট্যান্ট বলে সরি ভাইস প্রেসিডেন্ট, আমি শুধু ফাইলটা দিতে এসেছিলাম। ফু জিজ্ঞেস করে কি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে জো গ্রুপের সঙ্গে আপনার ইম্পর্টেন্ট মিটিং আর মাত্র 5 মিনিটের মধ্যে শুরু হবে। ফু জিয়াওকে টায়ার্ড দেখে জিজ্ঞেস করে তুমি এখন কেমন ফিল করছো, টায়ার্ড লাগে। জিয়াও বলে কিছুটা টায়ার্ড, কিন্তু গর্ভাবস্থার কথা ভাবলেই আমি খুশি। ফু তাকে নিজের চেয়ারে বসিয়ে দিয়ে বলে তোমার একটু ঠিক মতো ঘুমানো উচিত। এরপর তাকে আরও বলে আমার মা বিয়ের জন্য একটা ম্যানকিউরিস্ট ডেকেছে যাতে তোমার ব্রাইডাল নেইল আর্ট করার জন্য সব ঠিকঠাক হয়। জিয়াও তখন অবাক হয়ে জিজ্ঞেস করে ব্রাইডাল নেইল, টিভিতে সেলিব্রিটিদের বিয়েতে এমন দেখি সেরকম। ফু বলে হ্যাঁ ঠিক তেমনই, তোমারও সবার মতো সবকিছু থাকা উচিত। জিয়াও বলে না না, এগুলো করলে তো আমি নিজেই কাজ করতে পারবো না। ফু বলে আমি তোমাকে বিয়ে করেছি যাতে তুমি একটা সুন্দর লাইফ লিড করতে পারো, এ ধরনের কাজ অন্যরা করবে। জিয়াও বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথাই শুনবো। এরপর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে ভাইস প্রেসিডেন্ট, আমি মনে করি আপনার অফিসে একটা গোপন রুম থাকা উচিত যেখানে আপনি ম্যামের সাথে গোপন সময় কাটাতে পারবেন। এটা শুনে ফু একটু লজ্জা পায় এবং বলে কি বলছো এসব। এরপর আবারও অ্যাসিস্ট্যান্টের কাছে গিয়ে আস্তে আস্তে বলে এরকম একটা রুমের ব্যবস্থা করো, মানে এটা একটা ফানি সিন ছিল। এরপর সেখান থেকে ফুয়ের অ্যাসিস্ট্যান্ট বলে তাদের কাজে চলে যেতে। জিয়াও সেখানে শুয়ে ঘুমায়। তখন সেখানে হাং এবং বাকিরা আসে, এসে তাকে বুলি করা শুরু করে, তার গায়ে পানি ছিটিয়ে তাকে ঘুম থেকে উঠে তোলায়। এরপর হাং বলে তোমার গায়ে অনেক নোংরা, তাই তার গায়ে অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করে দিতে চায়। তখন সেখানে ফুয়ে ঠিক করে নেইল আর্টিস্ট ড্যানিয়েল আসে। এরপর সে এসে প্রথমে জিয়াওকে ঠিক করে চিনে নেয়, কিন্তু বাকিরা বলে সে তো আসল ম্যাডাম না। হাংকে দেখিয়ে বলে সে আসল ম্যাডাম। ড্যানিয়েল ক্ষমা চায় এবং নিজের কাজ শুরু করে। সার্ভিস চার্জ অনেক বেশি ছিল, আর সুযোগ পেয়ে হাং অনেক দামি দামি জিনিস ইউজ করতে চায়। এটা দেখে ফু ভাবে বিনা কারণে ফুয়ের এত খরচ হতে দিতে পারি না, তাই সে ফুকে কল করে, যে কিনা মিটিংয়ে ছিল। জিয়াও তাকে বলে আমার এখানকার একটা সার্ভিসও ভালো লাগছে না, এখানকার নখের কোনো ডায়মন্ড ভালো না, তাই আমি এটা নিব না, তুমি প্লিজ না করে দাও। ফু বলে আচ্ছা ঠিক আছে। এদিকে হাংয়ের সার্ভিস নেওয়া শেষ। সে অনেক দামি হীরার পাথর বসিয়েছে নখে, যার দাম 100 মিলিয়ন টাকা। সবাই তাকে দেখে তার প্রশংসা করে। হাং সেগুলো জিয়াওয়ের সামনে ফ্লেক্স করে। তখন ড্যানিয়েল কাছে কল আসে, কল করে বলা হয় সে হাংয়ের কাছে টাকা চাইতে পারে। আসলে কলে তাকে ফু পেমেন্ট দিবে না বলে দিয়েছে, তাই সে পেমেন্ট চাচ্ছে। হাং রেগে গিয়ে বলে আমি কে তুমি জানো, আমি সবচেয়ে ধনী লোকের স্ত্রী, আমার কাছে তুমি পেমেন্ট চাচ্ছ কোন সাহসে। ড্যানিয়েল বলে স্যার পেমেন্ট দিতে অস্বীকার করেছে, তাই এগুলো নিতে হলে আপনাকেই পেমেন্ট করে নিতে হবে। তখন সে বুদ্ধি করে এমন ভাব করে যেন এটা নিয়ে তার অ্যালার্জি হচ্ছে, তাই দ্রুত সে হাত থেকে খুলে ফেলে। জিয়াও তাকে বলে তুমি প্রেসিডেন্টের বউ হয়ে এটা কিনতে পারলে না। হাং বলে আমি কেন এটা নিতে পারবো না, আমার এটা নিয়ে অ্যালার্জি হচ্ছে তাই আমি এটা নিচ্ছি না। এরপর আরও বলে তুমি কেন এত কথা বলছো, সাহস থাকলে তুমি এটা কিনে দেখাও, যদি তুমি এটা কিনতে পারো তাহলে আমি তোমার সামনে মাথা নত করে ক্ষমা চাইবো। জিয়াও বলে ঠিক আছে। এই বলে সে তার ব্যাগ থেকে তার মায়ের দেওয়া কার্ডটি বের করে ড্যানিয়েলের কাছে দেয় এবং বলে এগুলো এখন থেকে আমার। আর এটা দেখে ড্যানিয়েল তো খুবই অবাক হয়ে যায়। আর হাং টিটকারি করে বলে তুমি কি খুব বেশি ট্র্যাজেডি সিনেমা দেখো, ভাবছো যে কোনো কার্ডে সত্যিই টাকা থাকে। আরেকজন বলে তোমার মতো আবর্জনা মানুষ সবসময় হাসির পাত্রই হবে। ড্যানিয়েল কার্ড সেভ করে এবং পেমেন্ট হয়ে যায়। এটা দেখে হাং অবাক হয়ে বলে এটা কিভাবে সম্ভব। ড্যানিয়েল বলে তাহলে তুমি সত্যি প্রেসিডেন্টের স্ত্রী, মনে হচ্ছে আগে তোমার সঙ্গে দেখা হয়েছে। জিয়াও হাংকে বলে এবার সত্যিটা প্রকাশ করার সময় এসেছে, হাঁটু গেড়ে ক্ষমা চাও। একজন এমপ্লয়ি সেই কার্ডটি নিয়ে দেখে বলে এই কার্ডটা আমি চিনি, এটা ক্লাব নেস্তনের সুপ্রিম ড্রাগন কার্ড, এটা শুধু সবচেয়ে ধনী পরিবারের সদস্যদেরকেই দেওয়া হয়, তাহলে সে সত্যি সিওর স্ত্রী। ধরা পড়ে যাচ্ছে দেখে হাং কার্ডটি নিয়ে বলে আমি বুঝেছি, আমার স্বামী নিশ্চয়ই তোমাকে সাহায্য করার জন্য কার্ডটা দিয়েছে, তাই না? আজই এটা আমাকে ফেরত দাও। জিয়াও কার্ডটি নিয়ে বলে আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছে, কিন্তু তুমি বারবার আমাকে ডিস্টার্ব করছো। এরপর সে সবাইকে সেখান থেকে বের হয়ে যেতে বলে। তখন আরও বলে আমি আর কখনো তোমাদের এই শহরে দেখতে চাই না। আর তার কথা শুনে বোঝা যায় সে আসলে কতটা রেগে আছে। সব এমপ্লয়ি হাঁটু গেড়ে ক্ষমা চেয়ে বলে দয়া করে আমাদের তাড়িয়ে দিবেন না। ড্যানিয়েল বলে না হলে ভাইস প্রেসিডেন্ট নিজে এসে তোমাদের শাস্তি দেবে। তারা বলে যদি ভাইস প্রেসিডেন্ট জানতে পারে তিনি আমাদের মেরে ফেলবেন। আরেকজন বলে আমাদের এখনই চলে যেতে হবে। এই বলে তারা সবাই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। হাং জিয়াওকে বলে আমি তোমাকে কখনো ছেড়ে দেব না। এই বলে সেও সেখান থেকে চলে যায়। এরপর জিয়াও ড্যানিয়েলকে ধন্যবাদ জানায়। ড্যানিয়েল বলে আপনি অনেক দয়ালু, এই জিনিসগুলো ময়লা হয়ে গেছে,
আমি ফিরে গিয়ে লি ইয়াংকে দিয়ে তোমার জন্য কাস্টম সেট বানাবো, তাতে কি হবে? জিয়াও বলে হ্যাঁ হবে। এরপর তাকে বাইরে এগিয়ে দিতে চায়। তখন ড্যানিয়েল তাকে বলে পারমিশন দিলে একটা রিকোয়েস্ট করতাম। জিয়াও বলে হ্যাঁ অবশ্যই, বলুন কি রিকোয়েস্ট। ড্যানিয়েল বলে সত্যি বলতে কি, আমার অনেক বছর বিয়ে হয়েছে, কিন্তু আমার স্ত্রী এখনো সন্তান নিতে পারেনি। আমি শুনেছি একটা লোকজ বিশ্বাস আছে, গর্ভবতী নারীর পেটে হাত দিলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে। আমি কি? তার কথা শেষ করার আগেই জিয়াও ইশারা করে বলে হ্যাঁ। ড্যানিয়েল তাকে ধন্যবাদ জানিয়ে বলে আপনি সত্যি খুব দয়ালু। এরপর তার পেটে হাত দিয়ে বলে আমি বাবা হতে যাচ্ছি। এগুলো আবার হাংরা দেখে ফেলে এবং ভিডিও করে নেয়। এরপর হাং বলে আসলে জিয়াওয়ের পেটের বাচ্চা ড্যানিয়েলের। আরও বলে আমি আগেই বুঝেছি একজন গরিব লোকের পক্ষে সুপ্রিম ব্ল্যাক কার্ড থাকা সম্ভব না। এমপ্লয় বলে সে কোনো আর্টিস্ট না, আমরা সবাই প্রতারিত হয়েছি, আমরা আগেও ভুল করেছি, আবার ওই মেয়েটাকে পালিয়ে যেতে দেওয়া যাবে না। হাং বলে ঠিক আছে, ঠিক বলেছ। হাং সে ভিডিওটি ফুয়ের কাছে পাঠায় এবং বলে এবার দেখি ফু সত্যিটা জানার পরও তোমাকে বিয়ে করতে চায় কিনা। এরপরে সিন শিফট হয়। দেখা যায় পরদিন ডাইনিংয়ে বসে সে ভাবে আমি কি করব এখন। আজ আমি পুরো রাতটা ভেবেছি যদি জিংসেন এটা জানতে পারে সে কি রাগ করবে। তখন সেখানে ফু আসে। সে জিজ্ঞেস করে কি করছো এখানে। জিয়াও কোনো উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে তোমাকে একটু মন খারাপ দেখাচ্ছে, তুমি কি রাগ করে আছো। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অফিসে থাকা অবস্থায় হাং তার কাছে ভিডিওটি পাঠিয়েছে, তাই সে একটু আপসেট। জিয়াও বলে তুমি আমাকে ইগনোর করছো কেন, তুমি সত্যি রাগ করেছো তাই না। ফু বলে হ্যাঁ সত্যি, আমি আসলে খুব রাগ করেছি। এ বলে তাকে কিস করে দেয়। জিয়াও বলে কি করছো এটা। ফু বলে আমি কি একটু রাগ দেখাতে পারি না। জিয়াও বলে ঠিক আছে, আমি স্বীকার করছি আমি ভুল করেছি। ফু বলে এখনই এটা আইউ লেখাচ্ছে। এই বলে তাকে জড়িয়ে ধরে। জিয়াও বলে আমি জানি আজ তোমার 100 মিলিয়নের টাকা খরচ করেছি, যা আমি হয়তো জীবনে কখনোই পুরোটা পরিশোধ করতে পারবো না, কিন্তু আমি যতটা পারি চেষ্টা করব ধীরে ধীরে সব শোধ করে দিতে। তখন ফু অবাক হয়ে যায় যে সে আসলে নেইল আর্ট কিনেছে। এরপর হাঙের পাঠানো ভিডিওটা দেখায় তাকে। এটা দেখে জিয়াও ভাবে ফু তাকে অবিশ্বাস করছে, কিন্তু ফু বলে আমি তোমাকে অবিশ্বাস করছি না, কিংবা রেগেও নেই, আমি কিছুটা টেনশনে আছি এই কারণে যে ভিডিওটা পাবলিক হলে কতটা ক্ষতি হবে। এরপর তাকে কল দিয়ে সেখান থেকে চলে যায়। পরে ফু হাংকে ডেকে তার লোকদের দিয়ে তাকে আচ্ছা মতো মার দেয়। ফুয়ের লোকদের হাতে মার খেয়ে রাতে হাং বাড়িতে ফেরে। তার এমন কন্ডিশন দেখে তার বাবা মা অনেক বেশি রেগে যায়। তখন সেখানে প্রেসিডেন্টের তরফ থেকে বিয়ের যৌতুক আসে, অনেক টাকা এবং অনেক ঘটনা যেগুলো সে নিয়ে এসেছে। সে বলে স্যার এগুলো আপনার জন্য পাঠিয়েছে। হাংরা মনে করে হয়তো ফু এবার আসলে হাংকে চিনতে পেরেছে, তাই তাকে নিজের বউ হিসেবে মেনে নিতে চায়, এজন্য এতগুলো উপহার পাঠিয়েছে। এসব ভেবে তারা অনেক বেশি খুশি হয়ে যায়, খুশিতে আত্মহারা হয়ে পড়ে। এরপর আমরা জানতে পারি এই উপহারগুলো মূলত ফু নয়, সেই মেয়েটির হারানো মহিলা পাঠিয়েছে। সে ভেবেছিল তার মেয়ে এই পরিবারই আছে, তাই সে গিফট পাঠিয়েছে। উপরে নিয়ে যাওয়া লোকটি সেখানে আসে। হঠাৎ মহিলাটি অসুস্থ হয়ে সেন্সলেস হয়ে যায়। লোকটি তাকে ডাকে ম্যাম ম্যাম, দয়া করে ভালো করে শুনুন। আর সিনটা এখানেই কাট হয়ে যায়। সিন শিফট হয়। দেখা যায় জিয়াও এদিকে স্বপ্নে তার মাকে দেখছে। আমরা দেখতে পাই তার মা আসলে সেই মহিলাটি। স্বপ্নে তার মায়ের অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখছে। আর এরকম একটা বাজে স্বপ্ন দেখে হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়। ফু জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো, তুমি ঠিক আছো। জিয়াও তখন বলে হ্যাঁ, আমি স্বপ্ন দেখেছি আমার মা খুব বড় বিপদে আছে। তুমি তো বলেছিলে সে অনেক আগেই মারা গেছে। ফু প্রশ্ন করে। ফু জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলে না না, তোমার পরিবার ঠিকই আছে। তখন তার ফোনে অ্যাসিস্ট্যান্ট কল দিয়ে বলে ওঠে ভাইস প্রেসিডেন্ট, আমরা আপনার শাশুড়ির খোঁজ পেয়েছি, তিনি খুবই সিক, কিন্তু এখন সে কিউটা ফার্স্ট হসপিটালে চিকিৎসা নিচ্ছে। জিয়াও জিজ্ঞেস করে কি হয়েছে। ফু ভাবে জিয়াও যদি গর্ভবতী অবস্থায় কন্ডিশন জানতে পারে, এই নিউজটা পায়, তাহলে তার স্বাস্থ্যের জন্য এটা খুবই বিপদ হতে পারে। ফু সতর্ক হয়ে যায়। ফু বলে অ্যাসিস্ট্যান্ট তোমার মায়ের খোঁজ পেয়েছে। জিয়াও খুবই এক্সাইটেড হয়ে পড়ে আর বলে চলো আমরা এখনই তাকে দেখতে চাই। ফু বলে না, তিনি এই দেশে নেই, তিনি বলেছেন আমাদের বিয়ের অনুষ্ঠানে নিজে উপস্থিত হবেন। জিয়াও বলে ধন্যবাদ, আমাকে আমার পরিবার খুঁজে পেতে সাহায্য করার জন্য ধন্যবাদ। এরপর খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। তারপরে সিন শিফট হয়। দেখা যায় নেক্সট সিনে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। সেখানে হাং কনে সাজে এসেছে, কারণ তারা তো জানে হাংয়ের সাথে ফুয়ের বিয়ে হবে। তারা অনেক বেশি হ্যাপি ছিল। তখন সেখানে জিয়াও আসে। তাকে দেখে তার বাবা থাপ্পড় মারে এবং বলে তুমি এখানে ঝামেলা করতে এসেছো কেন। জিয়াও বলে আজকে আমার বিয়ে এখানে, তোমরা কি করছো এখানে। সেখানে থাকা দর্শকরা তাকে নিয়ে খারাপ কথা বলতে থাকে। তারা বলে এই মেয়েটার ক্যারেক্টার খারাপ, তার গর্ভে সত্যি অন্য কারো সন্তান আছে। এরপর জিয়াও সবাইকে তাদের বিয়ের সার্টিফিকেট দেখায়। হাং সেটা হাতে নিয়ে বলে এটা তো নকল সার্টিফিকেট। এই বলে সে সার্টিফিকেটটি ছিঁড়ে ফেলে। জিয়াও সার্টিফিকেটের ছেঁড়া অংশ তুলতে গেলে হাং তার হাতে পাড়া দেয়। তারপর পা সরাতে গেলে সে পড়ে যায়। রেগে গিয়ে সে চিৎকার করে বলে কেউ কি আছে, এই অসভ্য মেয়েটাকে এখান থেকে বের করে দাও। দুজন বডিগার্ড এসে জিয়াওকে ধরে ফেলে। একই সাথে আমরা অন্য সিনে দেখতে পাই ফু জিয়াওয়ের মায়ের কাছে যায়। তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় ম্যাডামের মায়ের অনেক জটিল একটা রোগ হয়েছে, তার সেরে ওঠার সম্ভাবনা সত্যিই খুব কম।
তখন সেখানে তার মা এসে তাকে বিয়ের অনুষ্ঠানে ঘটতে থাকা সকল কথা বলে। এটা শুনে ফু ভীষণ রেগে যায় এবং বলে, তাদের সাহস কি করে হলো আমার হবু স্ত্রীর সাথে এমন করার। এই বলে দ্রুত অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়। তারা যাওয়ার পর আশ্চর্যজনকভাবে জিয়াওয়ের মাও সুস্থ হয়ে যায়। সে অনুষ্ঠানে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। এদিকে গার্ড দুটো জিয়াওকে ধরেই রেখেছে। জিয়াও বলে ফু এসে এসব কিছু বদলা নেবে। এটা শুনে হাং ভীষণ রেগে যায় এবং তাকে একটা চড় মেরে দেয়। আর সেটাতে তখন সে খুব আপসেট হয়ে পড়ে। এরপর গার্ডদেরকে তাকে নিয়ে যেতে বলে। গার্ডরা তখন তাকে নিয়ে যায়। তখনই সেখানে ফু চলে আসে। তাকে দেখে হাংয়ের বাবা বলে, জিয়াও এখানে সিন ক্রিয়েট করছিল, তাই আমি লোক দিয়ে তাকে বাইরে ফেলে দিয়েছি। এটা শুনে ফু রেগে যায় এবং তাকে থাপ্পড় মেরে দেয়। হাং বলে, তাকে কেন মারলে? সে তো তোমার শ্বশুর। এটা শুনে ফু বলে, আমি কখন বলেছি আমি তোমাকে বিয়ে করব? তোমার এত সাহস হলো কিভাবে? হাং অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এর মানে কি বোঝাতে চাও? তুমি আমার পরিবারের কাছে উপহার পাঠাওনি? আরও বলে, দেখো এই পোশাক আর গহনা সবই তুমি আমাকে যে টাকা দিয়েছিলে তা দিয়ে কেনা। সু বলে, আমাকে আর একবার দেখতে দাও। এই জীবনে আমার স্ত্রী হবে শুধু জিয়াও, আর তোমরা যারা আমার স্ত্রীকে অসম্মান করেছ তোমরা শুধু তুচ্ছ পোকামাকড়। এরপর সে গার্ডদের বলে তাদেরকে সেখান থেকে বের করে দিতে বলে। হাং বলে, তুমি কি পাগল হয়ে গেছো? ওর বাচ্চা তোমার না, তারপরও তুমি ওকে বিয়ে করতে চাও? কিভাবে সম্ভব? মাথা খারাপ হয়েছে? হাংয়ের বাবা বলে, তুমি কি সত্যি আমার মেয়ে হাং একজন পবিত্র মেয়েকে ছেড়ে দিয়ে এই খারাপ মেয়েটাকে বিয়ে করবে? তোমার মাথায় সমস্যা হয়েছে নাকি? ঠিক আছো তুমি? ফুয়ের মা তাকে থাপ্পড় মেরে বলে, তুমি কি পাগল? তুমি যদি আবার আমার পুত্রবধূকে অপমান করো তাহলে এর জন্য তোমাকে অনুতপ্ত হতে হবে বলে দিচ্ছি। ফু একটি কাগজ দেখিয়ে বলে, সবাই ভালো করে দেখো, এটা হলো জিয়াওয়ের পেটের বাচ্চার ডিএনএ টেস্টের রিপোর্ট। আমি এই বাচ্চার আসল বাবা। গার্ড তখন তাদেরকে সেখান থেকে একদম বের করে দিতে চায়। ঠিক তখনই সেখানে জিয়াওয়ের আসল মা চলে আসে। দেখা যায় সে আসলে অনেক ধনী পরিবারের মেয়ে। সে এসে হাংয়ের হাতে ব্রেসলেট দেখে ভাবে সেই তার আসল মেয়ে, কারণ সে তো আসলে চিনতে পারেনি, এত বড় হয়ে গেছে, চেহারাও মনে নেই। তখন সে ধাক্কাধাক্কিতে জিয়াওয়ের হাত থেকে পড়ে যায় এবং সেটা সে কুড়িয়ে নেয়। সুযোগ পেয়ে সে নিজেকে তার মেয়ে বলে দাবি করতে থাকে। হাংয়ের এরকম অদ্ভুত অভিনয় দেখে জিয়াও অবাক হয়ে যায়। আর জিয়াও হঠাৎ করে বলে উঠছে, না, এটা আসলে আমার ব্রেসলেট, ভিড়ের মধ্যে হয়তো পড়ে গিয়েছে, আর এই সুযোগে আমার কাছ থেকে হাং নিয়ে নিয়েছে। দেখা যায় এটা মা আমার জন্য কাস্টমাইজ করে বানিয়েছিল। আর এটা নিয়ে তাদের দুজনের মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়। সিন শিফট হয় আর দেখা যায় জিয়াওয়ের আসল মা বলছে, এই ব্রেসলেটে আমার মেয়ের রক্ত দিলেই বোঝা যাবে সত্যিকারে আসল মেয়েকে। অর্থাৎ দেখা যায় জিয়াওয়ের আসল মাটাও কনফিউজড ছিল কে তার আসল মা সেই হিসেবে। প্রথমে হাংয়ের রক্ত দেওয়া হয়। মহিলাটি বলে, এটা আমার আসল মেয়ে না। হাং বলে, হয়তো এটা অনেকদিন ধরে ব্যবহার করা হয়নি তাই কাজ করছে না, বিশ্বাস করো আমিই তোমার মেয়ে। তার মা দেখা যায় তখন একটু কনফিউজড। হাংয়ের বাবা বলে, এবার তাহলে জিয়াওয়ের রক্ত দেওয়া হোক, তারপরেই বোঝা যাবে। যদি এবারও কাজ না করে তাহলে তো বোঝাই গেল যে এটাতেই সমস্যা আছে, কিন্তু আগে জিয়াওয়ের রক্ত দিয়ে দেখাতে হবে। তারপর স্থানে দেখা যায় জিয়াও রক্ত দিচ্ছে। এতে ব্রেসলেটটা জ্বলে ওঠে। আর মহিলাটি তখন বুঝতে পারে জিয়াও তার আসল মেয়ে। এতদিন ধরে সে তার যে মেয়েকে খুঁজছিল এটাই তার মেয়ে। সে কতটা কষ্ট করেছে, কতবার বৃষ্টিতে ভিজেছে, কত চড়াই উচ্চাই পার করে আজ তার আসল মেয়েকে পেয়েছে। তখন তারা খুব ইমোশনাল হয়ে যায় আর একে অপরকে জড়িয়ে ধরে। এখানে অনেক ইমোশনাল একটা সিন ক্রিয়েট হয়। সবাই সবার আসল মা এবং মেয়েকে খুঁজে পায়। এরপর ফুয়ের অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে, আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি ছোটবেলায় ম্যাডামকে তার পালক বাবা মা হসপিটাল থেকে চুরি করেছিল। এটা শুনে জিয়াওয়ের মা ভীষণ রেগে যায় এবং তার লোকদের বলে জিয়াওয়ের পালক বাবা মাকে সেখান থেকে নিয়ে কেউ উচিত শিক্ষা দিতে। আর দেখা যায় তখন তারা খুব বেশি করে ক্ষমা চাইতে থাকে, হাঁটু গেড়ে বসে রিকোয়েস্ট করতে থাকে তাদেরকে যাতে শেষবারের মতো মাফ করে দেওয়া হয়, আরও একটা সুযোগ দেওয়া হয়। কিন্তু দেখা যায় তার লোক তাদেরকে সেখান থেকে নিয়ে চলে যায়। তখন জিয়াওয়ের মা খুব বেশি সিক হয়ে পড়ে। তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে গিয়ে সে আবারও সুস্থ হয়ে যায়। তখন সু তাকে তাদের পরিবারের সাথেই থাকতে বলে। সেও রাজি হয়ে যায়। সবাই খুব খুশি হয়ে যায়। আর এরকম একটা হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আজকের ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের ড্রামাটির এক্সপ্লেনেশন? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।